হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নিউ লেকচার অফ থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্সের আজকে আমরা লাস্ট লেকচারে আছি। এরপরে আমরা থার্মোকেমিস্ট্রি শুরু করব। আজকে আমরা গিবস ফ্রি এনার্জি, যেটা লাস্ট স্টেট ফাংশন আছে, লাস্ট স্টেট ফাংশনটা আমরা আজকের ক্লাসে পড়ে নেব। দেখো, গিবস ফ্রি এনার্জি বলতে কি বোঝাচ্ছে, গিবস ফ্রি এনার্জি বলতে কি বোঝায় বলছে। পড়ি আগে জিনিসটা কি বলছে। বলছে ইট ইজ দ্য পার্ট অফ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। এটা যে সিস্টেমটা রয়েছে তার একটা টোটাল এনার্জির একটা পার্ট, ইন্টারনাল এনার্জি ভাবো, তার একটা পার্ট, হুইচ ক্যান বি কনভার্টেড টু ডু ইউজফুল ওয়ার্ক অর নন এক্সপানশন ওয়ার্ক। হোয়াট ইজ নন এক্সপানশন ওয়ার্ক? দেখো, এখান থেকে একটু কনসেপ্টটা আমাদের চেঞ্জ হবে। এতদিন আমরা যে ওয়ার্কের কনসেপ্ট পড়ে এসেছি সেটা ছিল মেকানিক্যাল ওয়ার্ক। ওকে, মেকানিক্যাল ওয়ার্ক সেটা কি? মেকানিক্যাল ওয়ার্কের মধ্যে পিভি ওয়ার্কটাকে আমরা বলছিলাম মেকানিক্যাল ওয়ার্ক, যেখানে সিস্টেমের মধ্যে পিস্টন দিয়ে পিস্টনটা সিস্টেমের ওপর কাজ করছে, অথবা গ্যাসটা পিস্টনের ওপর কাজ করছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলি মেকানিক্যাল ওয়ার্ক। কিন্তু এখানে বলছে ইউজফুল ওয়ার্ক। সবসময় ভাববে যে ওয়ার্ক দু রকম ভাবে আসে। ওয়ার্ককে আমরা দুটো পার্টে ভাগ করি। মেকানিক্যাল ওয়ার্ক, যেটাকে আমরা বলি পিভি ওয়ার্ক, প্লাস নন মেকানিক্যাল ওয়ার্ক, যেটাকে ইউজফুল ওয়ার্ক, অ্যাভেলেবল অর ইউজফুল ওয়ার্ক। এবার থার্মোডাইনামিক্সে কনসিডার করব, সেখানে আমরা এই ওয়ার্কটাকে দুটো ওয়ার্কের কম্বিনেশন হিসেবে ধরবো। একটাকে আমরা বলবো মেকানিক্যাল ওয়ার্ক, যেটাকে আমরা পিভি ওয়ার্ক বলছি, আর একটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়ার্ক, বা যেটা অ্যাভেলেবল ওয়ার্ক, যে ওয়ার্কটা আমাদের ইউজ করার জন্য পড়ে থাকে। সেটা ভালো করে বুঝবে জিনিস, কনসেপ্টটা কি। ম্যাথামেটিক্যাল পার্ট তো আলাদা ব্যাপার, কনসেপ্টটা কি ভালো করে বোঝো। যে ধরো তুমি একটা ইঞ্জিন, তুমি তোমার বাড়িতে একটা ওয়াটার পাম্প রয়েছে। ওয়াটার পাম্প দিয়ে আমরা কি করি, চালিয়ে নিচে থেকে জল ওপরের তলায় তুলি। এবার যখন তুমি কারেন্ট সুইচটা পাম্পের অন করলে, তখন যে পাম্পটা রয়েছে তার মেকানিক্যাল সিস্টেমটাকে রান করানোর জন্য একটা ওয়ার্ক ডান লাগবে। তারপরে যে এক্সেস ওয়ার্কটা থাকবে, তৈরি হবে, সেই ওয়ার্ক করবে কি, করাতে হবে। তার জন্য একটা এনার্জি লাগবে, তার জন্য একটা ওয়ার্ক ডানের প্রয়োজন পড়বে। বলছে যে যে এনার্জিটা রয়েছে তার একটা পার্ট হচ্ছে, যে ওয়ার্কটা আছে তার একটা পার্ট হচ্ছে মেকানিক্যাল পার্ট, যেটা মেকানিক্যাল ফোর্সটাকে, মেকানিক্যাল যা প্রসেস আছে সেটার জন্য রেসপন্সিবল। আর এটা ছাড়া বাকি যেটা পড়ে থাকছে সেটা আমাদের কাজের জন্য। সেই জন্য আমরা বলছি এটাকে ইউজফুল ওয়ার্ক অর নন মেকানিক্যাল ওয়ার্ক। এই অ্যাভেলেবেল ওয়ার্ক বা ইউজফুল ওয়ার্ক, এটাই আমাদের কাছে সবসময় ইম্পর্টেন্ট জিনিস। ভাবো না, তুমি একটা যে কোনো জিনিস কিনবে, সেটা থেকে তুমি কি পাবে? এই যে রান হতে কতটা ওয়ার্ক ডান করছে সেটা ইম্পর্টেন্ট, তা নয়। আমাদের শরীরে খাবার দিয়েও সেটাকে বোঝা যায়, এই কনসেপ্টটাকে ভাবো। যে যে খাবারটা আমরা ভ্যালু রয়েছে, এবার সেই এনার্জি ভ্যালুটা একটা পার্ট আমাদের কিসে ইউজ হচ্ছে, আমাদের লাং ফাংশন করতে ইউজ হচ্ছে, হার্টকে চালাতে ইউজ করছে, লিভারকে ফাংশন করাতে ইউজ হচ্ছে, তাই তো? এছাড়া এক্সট্রা যে ওয়ার্ক ডানটা থাকছে, এক্সট্রা যে এনার্জিটা থাকছে, সেটা দিয়ে আমরা বাকি ওয়ার্ক ডানগুলো করছি। আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, দৌড়াচ্ছি। সে কি হচ্ছে তাহলে, প্রথমে ইনিশিয়ালি হার্টকে চালানোর জন্য এনার্জি দরকার, লিভারকে চালানোর জন্য এনার্জি, একটা মিনিমাম এনার্জি বডির দরকার, যেটাতে সে নিজেকে রিস্টোর করতে পারে তার অরিজিনাল পজিশনটা। এছাড়া
এক্সট্রা যে পার্টটা রয়েছে সেটা অ্যাভেলেবেল ফর আওয়ার ইউজ, সেটা দিয়ে আমরা হার্ট রয়েছে, লিভারকে ফাংশন করাতে হবে, বাকি অন্যান্য পার্টসগুলোকে ফাংশন করাতে হবে, তাই না? ফলে সেটার জন্য একটা ফিক্সড পার্ট রয়েছে, সেটাকে আমরা বলছি মেকানিক্যাল ওয়ার্ক। এটা আর ওটা ছাড়া এক্সেস যে এনার্জিটা রয়েছে যেটা ইউজ করে আমরা আলাদা কাজ করছি, সেটা আমাদের কাছে ইউজ সিস্টেম কথা এখানে আমরা বলছি। ইউজফুল ওয়ার্ক বা নন এক্সপানশন ওয়ার্ক বা নন মেকানিক্যাল ওয়ার্ক, এই কথাগুলো একই একই সিগনিফিকেন্স। আচ্ছা, তো এটাকে ডিফাইন কিভাবে করা হয়? এটাকে ডিফাইন করা হয় জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস দিয়ে। জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস দিয়ে গিভস ফ্রি এনার্জিকে ডিফাইন করা হয় জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস, অর্থাৎ এনথালপি মাইনাস টেম্পারেচার ইন্টু এন্ট্রপি, টেম্পারেচার ইন্টু এন্ট্রপি। এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জির ডেফিনেশন। ওকে, যেরকম এনথালপির আমাদের একটা ডেফিনেশন ছিল এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি, এন্ট্রপির ছিল কিউ বাই টেম্পারেচার, সেরকম গিভস ফ্রি এনার্জির ডেফিনেশন হলো, ম্যাথামেটিক্যাল ডেফিনেশন হলো জি ইকুয়ালস টু। এখান থেকে সেকেন্ড পয়েন্টটা আগে বুঝি, যে গিভস হেলমজ ইকুয়েশন। এটা যেহেতু জি এর অ্যাবসলিউট ভ্যালু আমরা বার করতে পারি না, লাইক যেরকম ইন্টারনাল এনার্জির ভ্যালু আমরা অ্যাবসলিউট ভ্যালু বার করতে পারি না, এনথালপির অ্যাবসলিউট ভ্যালু বার করতে পারি না, ঠিক একই রকমভাবে গিভস ফ্রি এনার্জিরও অ্যাবসলিউট ভ্যালু আমরা ডিটারমিন করতে পারি না। ফলে এই যে এক্সপ্রেশনটা, এটার যে ডিফারেন্স, সেটাকে আমরা লিখি ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ। দেখো, ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস অ্যাট এ পার্টিকুলার কনস্ট্যান্ট টেম্পারেচার, এখানে কনস্ট্যান্ট, গিভস হেলমজ ইকুয়েশন। গিভস হেলমজ ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট রিলেশন, খুব কাজে লাগবে, আজকে ক্লাসের মধ্যেই দেখবে। ইট ইজ এ স্টেট ফাংশন অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি। বুঝতেই পারছো, এনার্জি বলছি, গিভস ফ্রি এনার্জি। সো এখানে একটা, এটা এনার্জির টার্ম, মাস ডিপেন্ডেন্ট, এক্সটেন্সিভ হবে, আর স্টেট ফাংশন ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের ওপর ডিপেন্ড করবে, মানে ডেল জি ইকুয়ালস টু জি টু মাইনাস জি ওয়ান, জি টু মাইনাস জি ওয়ান। ওকে, ক্লিয়ার? এর ইউনিট কি? ক্যালোরি পার মিনিট। সিস্টেম থেকে পাচ্ছি যে ওয়ার্কটা আমরা ব্যবহার করতে পারি, যেটা কিনা নন মেকানিক্যাল ওয়ার্ক, নন পিভি ওয়ার্ক। নন পিভি ওয়ার্ক এতদিন যেটা আমরা পড়ছিলাম সেটা পিভি ওয়ার্ক ছিল, সেটা মেকানিক্যাল ওয়ার্ক ছিল, যেটাকে যে ওয়ার্কটার ভ্যালু ছিল মাইনাস পিডি। এটাকে ছেড়ে তারপরে যদি এক্সট্রা কোনো ওয়ার্ক থাকে, যে ওয়ার্কটা পিস্টন ওঠানামা করানোর জন্য নয়, অন্য কোনো ওয়ার্ক ডান হতে পারে, সে কেমিক্যাল কোনো ওয়ার্ক ডান হতে পারে, কোনো ইলেকট্রিক্যাল ওয়ার্ক হতে পারে, বাকি যা যা ওয়ার্ক পসিবল আছে সেগুলো সব মেকানিক্যাল ছাড়া বাকি সব নন মেকানিক্যালের আন্ডারে পড়ে। সেই জন্য ওয়ার্ককে আমরা এইভাবে লিখছি, মেকানিক্যাল ওয়ার্ক প্লাস নন মেকানিক্যাল ওয়ার্ক। মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে পিভি ওয়ার্ক, যেটাকেই আমরা এতদিন মাইনাস পিডিভি কনসিডার করতাম, আর বাকিটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়ার্ক। গিভস ফ্রি এনার্জিকে ডিফাইন করা হয় জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস দিয়ে।
ফ্রি এনার্জি কেন কথাটা বলা হচ্ছে এখানে, কথাটার মধ্যে ফ্রি আছে কেন? যে এনার্জিটা ফ্রি ফর আওয়ার ইউজ, যে এনার্জিটা ফ্রি ফর আওয়ার ইউজ, সেই জন্য বলছি। দেখো, একটু আগে আমি এক্সাম্পল দিলাম না যে আমাদের আমরা যে খাবারটা খাই তার মধ্যে যে এনার্জি ভ্যালুটা থাকে সেটা কনজিউম আমরা করছি, তার মধ্যে একটা এনার্জি ভ্যালু থাকে, তার মধ্যে থেকে আমাদের শরীরটাকে চালানোর জন্য একটা এনার্জি লাগবেই। সেটা দিয়ে আমরা বাকি কাজটা করতে পারি। সো ইট ইজ একটা ফ্রি এনার্জি, তাই না? সেই কারণে আমরা বলছি গিভস ফ্রি এনার্জি, যে এনার্জিটা ফ্রি ফর আওয়ার ইউজ, দ্য এনার্জি হুইচ ইজ ফ্রি ফর আওয়ার ইউজ। এর যে ডিফারেন্স, জি এখান থেকে যে ডেফিনেশনটা পেলাম জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস, সেটাকে যদি আমরা ডেল ফর্মে লিখি তাহলে ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস একটা পার্টিকুলার কনস্ট্যান্ট টেম্পারেচার, সেটাকে আমরা বলি গিভস হেলমজ ইকুয়েশন। এটা একটা স্টেট ফাংশন, এক্সটেন্সিভ প্রপার্টি অলসো, অ্যান্ড ইউনিট জুল পার মোল অর ক্যালোরি পার মোল। লিখে নাও, পজ করে লিখে নাও, তারপর আমরা নেক্সট পার্টে যাব। নম্বর পয়েন্টটা দেখো, বলছে দ্য ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম ইউজফুল ওয়ার্ক অর নন এক্সপানশন ওয়ার্ক। গিভস ফ্রি এনার্জি যতটা ডিক্রিজ করছে সে ফুল ওয়ার্ক বা নন এক্সপানশন ওয়ার্ক বা নন মেকানিক্যাল ওয়ার্ক আমরা পাচ্ছি। একটু আগে যে কথাটা বললাম সেটাকে আমি ম্যাথামেটিক্যালি তোমাদের কাছে প্রুফ করে দিচ্ছি যে কি করে ডেল জি মানে গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা ইউজফুল ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে। ধরো আমার কাছে একটা সিস্টেম রয়েছে, আমি একটা সিস্টেম কনসিডার করছি যেখানে কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব হয়েছে, কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড by the system. Okay, W amount of work by the system. এই অবস্থায় ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা লিখতে পারি ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু। এখানে দেখো এবার কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করেছে, হিট অ্যাবজর্ব করলে কি হয়, পজিটিভ সাইন হয়, তাহলে কিউ প্লাস, আর ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম তাহলে নেগেটিভ, তাহলে আমি বলতে পারি মাইনাস ডাব্লু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বলে। এবার আমরা যেটা করব যে ডেল ইউ এদিকে রাখছি, কিউ, এই যে ওয়ার্ক ডানটা রয়েছে এই ওয়ার্ক ডানটাকে দুটো পার্টে আমরা ভাঙছি, একটু আগে বললাম। একটা হচ্ছে, আচ্ছা এদিকে এটা মুছে দিই, এখানটাই বলছি তোমাদের। দেখো, ওয়ার্ক ইকুয়ালস টু ডাব্লু পিভি ওয়ার্ক প্লাস ডাব্লু নন পিভি ওয়ার্ক, এইভাবে আমি রিপ্রেজেন্ট করতে চাইছি। পিভি ওয়ার্ক হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক, নন পিভি ওয়ার্ক হচ্ছে অ্যাভেলেবেল ওয়ার্ক বা ইউজফুল ওয়ার্ক বা নন এক্সপানশন ওয়ার্ক। ওকে, ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লুর জায়গায় লিখছি ডাব্লু পিভি প্লাস ডাব্লু নন পিভি। বারবার ধরে বলছি নন পিভি মানে হচ্ছে ইউজফুল ওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কত দাঁড়াচ্ছে, কিউটাকে লেফট হ্যান্ড সাইডে আনছি, ডেল ইউ প্লাস ডাব্লু পিভি প্লাস ডাব্লু নন পিভি। আচ্ছা ডাব্লু পিভি, আচ্ছা কিউটাকে আমি লিখতে পারি যে
টি ইন্টু ডেল এস। ডেল এস এর ফর্মুলা কি ছিল? ডেল এস ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়ালস টু কি? টি ইন্টু ডেল এস। তাহলে এই জায়গায় টি ইন্টু ডেল এস লিখছি। ডেল ইউ প্লাস ওয়ার্ক ডান পিভি মানে হচ্ছে পি ডেল ভি, মেকানিক্যাল ওয়ার্ক, সেটাকে আমরা পি ডেল ভি জানি। মাইনাসটা আগে এখানে কনসিডার করা হয়ে গেছিলো, তাই এখানে আর লিখছি না। প্লাস ডাব্লু নন পিভি। দেখো এখান থেকে কি আসছে, এই পার্টটাকে লক্ষ্য করো, এই পার্টটা। এই পার্টটা লক্ষ্য করো, এটাকে আমি বলতে পারি ডেল এইচ, ডেল ইউ প্লাস পি ডেল ভি ডেল এইচ। তাহলে টি ইন্টু ডেল এস ইকুয়ালস টু ডেল এইচ প্লাস ডাব্লু নন পিভি। এটাকে যদি এদিকে আনি, এটাকে এদিকে নিয়ে আসলে ডেল এইচ মাইনাস টি ডেল এস, ডাব্লু নন পিভিটাকে প্লাস ছিল এদিকে নিয়ে এসেছি, মাইনাস ডাব্লু নন পিভি ইকুয়ালস টু ডেল এইচ ছিল, এদিক থেকে টি ডেল এসটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি, মাইনাস টি ডেল এস। তাহলে এবার এটা লক্ষ্য করো, ডেল এইচ মাইনাস টি ডেল এস। একটু আগে আমরা আগের পেজে যাই, ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এটা কি পেয়েছিলাম? তাহলে ডেল এইচ মাইনাস টি ডেল এস এর জায়গায় আমি বলতে পারি ডেল জি। তাহলে ডাব্লু নন পিভি, আচ্ছা মাইনাসটাকে এইভাবে লিখতে পারি, মাইনাসটা লিখছি না এদিকে, মাইনাসটা রাইট হ্যান্ড সাইডে লিখছি, ডাব্লু নন পিভি ইকুয়ালস টু মাইনাস ডেল জি। দেখো তো এটা ডিলিট হয়ে যাচ্ছে। একটা মিনিট, এটা দ্বারা একটু ডিলিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে দেখো আমরা যে কথাটা এখানে লিখেছিলাম, দ্য ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি। ডিক্রিজ হওয়া মানে কি আগে নেগেটিভ সাইন বসে, ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি, ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম ইউজফুল ওয়ার্ক অর নন এক্সপানশন ওয়ার্ক। দেখো ইকুয়ালস টু নন এক্সপানশন ওয়ার্ক বা নন পিভি ওয়ার্ক বা নন মেকানিক্যাল ওয়ার্ক, তাই তো? তাহলে মাইনাস এই যে গিভস ফ্রি এনার্জি ডিক্রিজটা যতটা হবে সিস্টেমে, যতটা গিভস ফ্রি এনার্জি কমবে ততটাই ইউজফুল ওয়ার্ক আমাদের কাছে আমরা অ্যাভেলেবেল পাবো সিস্টেমের কাছ থেকে। সেটাই হচ্ছে পুরো ইকুয়াল সাইন দিয়ে আসছে, তার মানে সিস্টেমের যতটা গিভস ফ্রি এনার্জি কমবে সেটাই তত অ্যামাউন্ট নন মেকানিক্যাল ওয়ার্ক বা ইউজফুল ওয়ার্ক আমরা সিস্টেম থেকে পাবো। ব্যাপারটা বোঝা গেল? ডেরিভেশন হয়তো তোমাদের করতে হবে না, তোমরা ফাইনাল এক্সপ্রেশনটা মনে রেখো। ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাটা, ইট ইজ এ মেজার অফ, এই যে ডিক্রিজ অফ গিভস ফ্রি এনার্জি ইজ এ মেজার অফ অ্যাভেলেবল ওয়ার্ক অফ দ্য সিস্টেম, অর অ্যাভেলেবল ওয়ার্ক অর নন পিভি ওয়ার্ক বা নন এক্সপানশন ওয়ার্ক, এর অনেক নাম রয়েছে। ক্লিয়ার হলো? বোঝা গেল? দেখো যে নন পিভি ওয়ার্ক ইকুয়ালস টু মাইনাস ডেল জি, গিভস ফ্রি এনার্জি সিস্টেমে যতটা ডিক্রিজ করবে, সিস্টেমে গিভস ফ্রি এনার্জি যতটা কমবে সেই ভ্যালুটাই আসলে, ধরো 5 অ্যামাউন্ট কমলো, 5 জুল পার মোল কমলো, তাহলে 5 জুল পার মোল ওয়ার্ক অ্যাভেলেবেল আছে আমরা যেটাকে ইউজ করতে পারি, ফ্রি ফর আওয়ার ইউজ। চলো করে নাও, লিখে নাও পজ করে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।
রিলেশন বিটুইন ডেল জি সিস্টেম অ্যান্ড ডেল এস ইউনিভার্স। ডেল জি সিস্টেমের গিভস ফ্রি এনার্জি আর ইউনিভার্সের এন্ট্রপির চেঞ্জের মধ্যে কি রিলেশন? ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জ মানে টোটাল এন্ট্রপি চেঞ্জ, সেটার মধ্যে কি রিলেশন? দেখো যে ডেল এস ইউনিভার্স ইকুয়ালস টু আমরা কি জানি? ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস। ভালো কথা। আচ্ছা, ডেল এস সিস্টেম রাখলাম, ওকে। ডেল এস সারাউন্ডিংসকে আমি লিখতে পারি ডেল এইচ সারাউন্ডিংস বাই টেম্পারেচার। ডেল এস মানে কি? ডেল এস মানে হচ্ছে কিউ বাই টি। কিউ বাই টি, কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সেটাকেই তো আমরা বলি ডেল এইচ। তাহলে আমি বলতে পারি ডেল এস সারাউন্ডিংসের জায়গায়, এই ডেল এস সারাউন্ডিংসের জায়গায় ডেল এইচ সারাউন্ডিংস বাই টি, ওকে। এবার লক্ষ্য করো, দেখো তো এটা আমি লিখতে পারি কিনা? ডেল এস সিস্টেম মাইনাস ডেল এইচ সিস্টেম বাই টি। ডেল এইচ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ডেল এইচকে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো সারাউন্ডিংস যদি ডেল এইচ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে, তাহলে সারাউন্ডিংস ডেল এইচ অ্যামাউন্ট, এই সারাউন্ডিংস যদি ডেল এইচ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে, তাহলে সিস্টেম ডেল এইচ অ্যামাউন্ট অফ হিট রিলিজ করে দেবে। তাহলে আগে নেগেটিভ চলে এসছে, এটা সারাউন্ডিংস থেকে সিস্টেম করে দিয়েছে। এটা বোঝা গেল? প্লাসটা ছিল কি, এটা বোঝাচ্ছিল যে ডেল এইচ সারাউন্ডিংস এত অ্যামাউন্ট অফ হিট সারাউন্ডিংস অ্যাবজর্ব করেছে, তাহলে নিশ্চয়ই সিস্টেম সেটা ছেড়েছে। তাহলে সিস্টেমের ক্ষেত্রে কি হবে? সেটা অতটাই অ্যামাউন্ট হবে, বাট নেগেটিভ সাইন হবে। হিট রিলিজ বাই দ্য সিস্টেম নেগেটিভ হয়। কার ভ্যালু এটা? ডেল এস ইউনিভার্সের ভ্যালু। ডেল এস ইউনিভার্সের ভ্যালু। এবার আমি এখানে বোথ সাইড টেম্পারেচার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে টি ডেল এস ইউনিভার্স ইকুয়ালস টু টি ডেল এস সিস্টেম মাইনাস ডেল এইচ সিস্টেম মাইনাস ডেল এস সিস্টেম। ঠিক করছি তো? রাইট হ্যান্ড সাইডে নেগেটিভ যদি আমি কমন নিই, তাহলে দেখো টি ইন্টু ডেল এস ইউনিভার্স ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডে আমি নেগেটিভ কমন নিচ্ছি, তাহলে ডেল এইচ সিস্টেম মাইনাস টি ডেল এস সিস্টেম। ঠিক লিখলাম? মাইনাস মাইনাসে প্লাস আছে, টি মাইনাস এটা। এবার দেখো ডেল এইচ সিস্টেম মাইনাস টি ডেল এস সিস্টেম, ডেল এইচ মাইনাস টি ডেল এস কি লেখা যায়? ডেল জি। কার? সিস্টেমের। তাহলে টি ইন্টু ডেল এস ইউনিভার্স ইকুয়ালস টু মাইনাস ডেল জি সিস্টেম। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে ডেল জি সিস্টেম ইকুয়ালস টু মাইনাস টি ইন্টু ডেল এস ইউনিভার্স। This is the relation between gives free energy system, gives free energy change of a system আর ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জের মাঝে যে রিলেশন, সেটা হচ্ছে এটা। ইম্পর্টেন্ট এই কারণে আমাদের কাছে, আমি করাচ্ছি এই কারণে, আমরা ডেলেসের এখান থেকে স্পন্টেনিটি জায়গাটা আমরা এখান থেকে এক্সপ্লেন করতে পারি। আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আগের ক্লাসে যখন পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম? ডেলেস যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে সেটা ইরিভার্সেবল প্রসেস অর ন্যাচারালি অকারিং স্পন্টেনিয়াস প্রসেস আর ইরিভার্সেবল ইন নেচার। নেচারের সমস্ত ধরনের ন্যাচারালি অকারিং যে ইরিভার্সেবল প্রসেসগুলো রয়েছে, তারা সব স্পন্টেনিয়াস। তাহলে স্পন্টেনিয়াস প্রসেসের জন্য কি হবে? স্পন্টেনিয়াস হলে সেটা ইরিভার্সেবল হবে, ইরিভার্সেবল হলে তার ডেলেস এর ভ্যালু কি হবে? গ্রেটার দেন জিরো হবে। ডেলেস ইউনিভার্সের ভ্যালুটা কি হবে? গ্রেটার দেন জিরো হবে। তাহলে অবশ্যই আমরা এখান থেকে তিনটে কেস বার করে আনতে পারি স্পন্টেনিটিকে ডিফাইন করার জন্য।
আমি নেক্সট পেজে যাচ্ছি। তিনটে কেস আমি তৈরি করছি। যদি যদি ডেল এস সিস্টেম গ্রেটার দেন জিরো হয়, যদি ডেল এস সিস্টেম গ্রেটার দেন জিরো হয়, ডেল এস সিস্টেম ছিল না তো, সরি, ইউনিভার্সিটি, ডেল এস ইউনিভার্স যদি গ্রেটার দেন জিরো হয়, ফর্মুলা আমি এখানে লিখে দিয়েছি। ডেল এস ইউনিভার্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এটা পজিটিভ। পজিটিভ হলে আগে নেগেটিভ আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডটা নেগেটিভ। তাহলে রাইট হ্যান্ড সাইড যদি নেগেটিভ হয় তাহলে আমি বলতে পারি ডেল জি সিস্টেম লেস দেন জিরো, ডেল জি সিস্টেম লেস দেন জিরো। তাহলে ডেল এস ইউনিভার্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হয়, সেটা স্পন্টেনিয়াস প্রসেস হয়, স্পন্টেনিয়াস প্রসেস হয়। তাহলে স্পন্টেনিয়াস প্রসেসের কন্ডিশন কি, আইদার ডেল জি সিস্টেম লেস দেন জিরো হবে অথবা ডেল এস ইউনিভার্স গ্রেটার দেন জিরো হবে। ওকে, ডেল এস ইউনিভার্সের এন্ট্রপিটা মেজার করা আমাদের পক্ষে কঠিন হয়, তাই তার বদলে যদি বলে সেই কারণে ডেল এস ইউনিভার্স গ্রেটার দেন জিরো থিওরিটিক্যালি ঠিক আছে, বাট যদি কোনো সিস্টেম স্পন্টেনিয়াস হবে কি হবে না সেটা আমাদের জানতে হয়, তাহলে আমাদের ডেল জির কাছে যেতেই হবে। তাহলে দেখো ডেল জিটা ইন টার্মস অফ সিস্টেম রয়েছে, ডেল এসটা ইন টার্মস অফ ইউনিভার্স রয়েছে। ইউনিভার্সের এন্ট্রপিটা মেজার করাটা এক্সপেরিমেন্টালি কঠিন হয়, ফলে তার বদলে আমরা সিস্টেমে ডেল জিটাকে মেজার করতে পারি। যদি ডেল জি দেখি লেস দেন জিরো হচ্ছে তাহলে প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। ওকে, সেকেন্ড কন্ডিশন, যদি ডেল এস ইউনিভার্স ইকুয়ালস টু জিরো হয় তাহলে ডেল জি সিস্টেম ইকুয়ালস টু জিরো হবে। ডেল এস ইউনিভার্স কখন জিরো হয়, ফর রিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস মানেই হচ্ছে সেখানে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন এস্টাবলিশ হবে, তার মানে ডেল এস ইউনিভার্স জিরো হওয়া মানে সেটা রিভার্সেবল, সেখানে ডেল জি সিস্টেমটা জিরো হচ্ছে, তার মানে এটা কি কন্ডিশনকে রিপ্রেজেন্ট করছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে রিপ্রেজেন্ট করছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক। তাহলে আমরা দুটো কন্ডিশন পেলাম, কোনো সিস্টেমে যদি ডেল জির ভ্যালু নেগেটিভ হয় মানে লেস দেন জিরো হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস হবে, আর ডেল জির ভ্যালু যদি জিরো হয় তাহলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। একদম মাথায় ঢুকিয়ে নাও, এই রিলেটেড কোশ্চেন পরীক্ষায় আসবেই। ডেল জি ইকুয়ালস টু জিরো হলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে রয়েছে, ডেল জি লেস দেন জিরো হলে সিস্টেম স্পন্টেনিয়াস রয়েছে। আর কি পসিবিলিটি আছে, ইউনিভার্স লেস দেন জিরো, এটা কি হতে পারে, হতেই পারে না। সেকেন্ড লতে আমরা দেখেছি ডেল এস ইউনিভার্স আইদার গ্রেটার দেন জিরো অর ইকুয়ালস টু জিরো, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো লিখেছিলাম, গ্রেটার দেন ফর ইরিভার্সেবল প্রসেস, ইকুয়ালস টু ফর রিভার্সেবল প্রসেস। লেস দেন জিরো তো হতেই পারে না, আর যদি লেস দেন জিরো না হয় তাও আমি যদি থিওরিটিক্যালিও এখানে লিখি তাহলে ডেল জি কি হবে, ডেল জি সিস্টেম গ্রেটার দেন জিরো, এটা কি কন্ডিশন, নন স্পন্টেনিয়াস প্রসেসের কন্ডিশন হিসেবে লিখতে পারি, নন স্পন্টেনিয়াস প্রসেস, এটা হওয়াই সম্ভব না, এটা হওয়াই সম্ভব না। কোনো প্রসেস যদি ডেল জির ভ্যালু গ্রেটার দেন জিরো পাই তাহলে সেই প্রসেসটা ফরওয়ার্ড ডাইরেকশনে আর যাবে না, জিরোতে ইকুইলিব্রিয়ামে গিয়ে আটকে যাবে, তারপরে আর যাবে না, নন স্পন্টেনিয়াস হয়ে যাবে। তো তিনটে কন্ডিশন এখান থেকে আমরা পেলাম। ডেল জি যদি নেগেটিভ হয় স্পন্টেনিয়াস হবে, জিরো যদি হয় তাহলে ইকুইলিব্রিয়ামে থাকবে, আর পজিটিভ যদি হয় তাহলে নন স্পন্টেনিয়াস প্রসেসকে রিপ্রেজেন্ট করবে। চলো লিখে নাও, পজ করো, দেখা হয়েছে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, এখান থেকেই মেনলি কোশ্চেন তৈরি হয়। এই আজকের যে ক্লাসটা করছি সেই ক্লাসের বেসিসে বলছি। আমরা অলরেডি পেয়ে গেছি ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস ডেল টি ডেল এস, এই এক্সপ্রেশনটাকে ইউজ করব আমরা। ডেল এইচ আর ডেল এস এর ভ্যালু
কি কি হতে পারে, চারটে পসিবিলিটি আমি লিখছি। চারটে পসিবিলিটি কি কি? ডেল এইচ পজিটিভ হতে পারে, ডেল এইচ পজিটিভ হতে পারে, ডেল এসও পজিটিভ হতে পারে, ডেল এইচ পজিটিভ হতে পারে, ডেল এস নেগেটিভ হতে পারে, ডেল এইচ নেগেটিভ হতে পারে, ডেল এস পজিটিভ হতে পারে, আর দুটোই নেগেটিভ হতে পারে। এছাড়া আর কোনো পসিবিলিটি আছে? আর নেই, তাহলে চারটেই পসিবিলিটি আছে। সেই অনুযায়ী আমরা স্পন্টেনিটির কন্ডিশনকে দেখব। সেই অনুযায়ী আমরা স্পন্টেনিটির কন্ডিশনকে দেখব। দেখো, সবসময় আমরা এই এক্সপ্রেশন থেকেই যাব, ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। প্রথম পার্টে দেখো, মন দিয়ে দেখো, প্রথমে ডেল এইচও পজিটিভ, ডেল এসও পজিটিভ। তাহলে আমি এখানে লিখছি প্লাস ডেল এইচ, আর ডেল এস যদি পজিটিভ হয় তাহলে এটা মাইনাস টি ডেল এসে থাকবে। ডেল এস যদি নেগেটিভ হতো আগে পজিটিভ হয়ে যেত, ডেল এস পজিটিভ তাহলে মাইনাস টি ডেল এসই থাকছে। তাহলে ডেল জি স্পন্টেনিয়াস, সিস্টেম স্পন্টেনিয়াস কখন হবে? ডেল জি যদি নেগেটিভ হয়। ডেল জিকে নেগেটিভ হতে গেলে, ডেল জিকে নেগেটিভ হতে গেলে কি কন্ডিশন ফলো করতে হবে? ডেল জিকে নেগেটিভ হতে গেলে কি কন্ডিশন ফলো করতে হবে? নিউমেরিক্যাল ভ্যালু অফ টি ডেল এস গ্রেটার দেন নিউমেরিক্যাল ভ্যালু অফ ডেল এইচ হতে হবে না? দেখো, যদি ডেল জিকে নেগেটিভ হতে হয় তাহলে অবশ্যই এই ভ্যালুটাকে বেশি হতে হবে ডেল এইচ এর থেকে, তবে অ্যাজ এ হোল টার্মটা নেগেটিভ আসবে, ডেল জির ভ্যালু নেগেটিভ আসবে। তাহলে অবশ্যই এটা স্পন্টেনিয়াস কন্ডিশন কখন হবে? যখন নিউমেরিক্যাল ভ্যালু অফ টি ডেল এস গ্রেটার দেন ডেল এইচ হবে। নিউমেরিক্যাল ভ্যালু অফ, ওই জন্য আমি মড ইউজ করছি, টি ডেল এস এর ভ্যালুটা যখন ডেল এইচ এর থেকে বেশি হবে তখন প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। তাহলে এই কন্ডিশনে যখন ডেল এইচ ইকুয়ালস টু পজিটিভ, ডেল এস ইকুয়ালস টু পজিটিভ, তখন স্পন্টেনিটির কন্ডিশন কি? তখন স্পন্টেনিটির কন্ডিশন হচ্ছে এটা, তখন স্পন্টেনিটির কন্ডিশন হচ্ছে ওইটা। সেকেন্ডে আসো, সেকেন্ডে আসো, ডেল এইচ পজিটিভ, ডেল এস নেগেটিভ, তাহলে ডেল জি ইকুয়ালস টু ডেল এইচটা পজিটিভ তাহলে প্লাস ডেল এইচ, ডেল এসটা নেগেটিভ, ডেল এস যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ, আগে নেগেটিভ আছে পজিটিভ হয়ে যাবে, তাহলে প্লাস টি ডেল এস। দেখো লক্ষ্য করে, এবার রাইট হ্যান্ড সাইডকে কোনো রকম ভাবে নেগেটিভ করার সম্ভাবনা রয়েছে না, তাহলে এখানে ডেল জি কি হলো? গ্রেটার দেন জিরো হয়ে গেল। কখন হবে ডেল জি গ্রেটার দেন জিরো? কখন হয়? ফর নন স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে প্রসেসটা এই কন্ডিশনে নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, প্রসেসটা এই কন্ডিশনে নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, অলওয়েজ নন স্পন্টেনিয়াস এই কন্ডিশনে, অলওয়েজ অলওয়েজ নন স্পন্টেনিয়াস। নেক্সট দেখো, যদি এটা নেগেটিভ হয়, ডেল এইচ নেগেটিভ, ডেল এস পজিটিভ, তাহলে ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ নেগেটিভ তাহলে মাইনাস ডেল এইচ, ডেল এস পজিটিভ, ডেল এস পজিটিভ তাহলে মাইনাস টি ডেল এস, মাইনাস টি ডেল এস, তার মানে রাইট হ্যান্ড সাইড নেগেটিভই হয়ে যাচ্ছে, ডেল জি নেগেটিভই হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি বলবো? এখানে আমি বলবো অলওয়েজ স্পন্টেনিয়াস, অলওয়েজ স্পন্টেনিয়াস প্রসেস, অলওয়েজ স্পন্টেনিয়াস প্রসেস। সব সময় কোনো কন্ডিশনেই এই এর যে রিয়াকশন ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ আর ডেল এস এর ভ্যালু পজিটিভ, তার ক্ষেত্রে সেটা স্পন্টেনিয়াস হবেই হবে। আর লাস্ট বেঁচে রয়েছে দুটোই যদি নেগেটিভ হয়, চলো দেখা যাক। ডেল জি ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ, ডেল এইচ নেগেটিভ, আগে নেগেটিভ সাইন দিয়েছি, আর ডেল এস নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ প্লাস টি ডেল এস।
তাহলে এবার দেখো ডেল জি কে নেগেটিভ করতে গেলে অবশ্যই নিউমেরিক্যাল ভ্যালু অফ ডেল এইচ শুড বি গ্রেটার দেন টি ডেল এস। এর ভ্যালুটা বড় হতে হবে, নিউমেরিক্যাল ভ্যালুটা এর বড় হতে হবে এর থেকে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কন্ডিশনটা কি, এখানে নিউমেরিক্যাল ভ্যালু অফ ডেল এইচ গ্রেটার দেন টি ডেল এস হতে হবে, ডেল জিটা নেগেটিভ হওয়ার জন্য, স্পন্টেনিটির কন্ডিশনের জন্য। ঠিক, এই চারটা আমাদের মনে রাখতে হবে, বা মনে রাখতে হবে কি তোমাদের শিখিয়ে দিলাম। দেখো এইটুখানি তো করতেই পারবে, এটাকে যদি মুখস্থ করতে যাও আর কি কি মুখস্থ করবে, মুখস্থ করার অনেক কিছু রয়েছে। হলে এটা যখন পরীক্ষায় দেবে তখন ডেল জি কস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস এ বসিয়ে দেখে নেবে ডেল জি পজিটিভ আসছে, নেগেটিভ আসছে নাকি জিরো আসছে। যদি দেখো যে লেস দেন নেগেটিভ আসছে তাহলে স্পন্টেনিয়াস হবে, যদি গ্রেটার দেন জিরো হয় নন স্পন্টেনিয়াস হবে, জিরো হলে ইকুইলিব্রিয়ামে থাকবে, যদি জিরো কন্ডিশন এখানে নেই। যদি ডেল এইচ ইকুয়ালস টু টি ডেল এস হয় তাহলে ডেল জি ইকুয়ালস টু জিরো হবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে কি দাঁড়ালো, তাহলে ডেল জি কে জিরো হতে হবে, হলে তখন কন্ডিশন কি দাঁড়াচ্ছে, ডেল এইচ ইকুয়ালস টু টি ডেল এস। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি হবে, ডেল এইচ যখন টি ডেল এস এর সমান তখন সিস্টেমটা ইকুইলিব্রিয়াম রিচ করবে। নাও লিখে নাও, পজ করে নাও, আরামসে লিখে নাও। চলো, রিলেশন বিটুইন ডেল জি জিরো অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমরা এটা এই পয়েন্টটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামেও পড়তে পারি, আমি এখানে পড়িয়ে দিচ্ছি। দেখো ডেল জি জিরো, ডেল জি জিরো মানে কি, ডেল জি জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি বলে এটাকে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড gives free energy change, স্ট্যান্ডার্ড gives free energy change কখন হবে, যখন টেম্পারেচার 273 কেলভিন হবে, যখন প্রেশার 1 বার হবে, সেই অবস্থায় যে গিভস ফ্রি এনার্জির চেঞ্জটা সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ বা ডেল জি জিরো। এর সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি রিলেশন, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইকিউ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দেখো নর্মাল যে একটা ইকুয়েশন আছে যেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়বে, এখন মনে রাখতে পারো ডেল জি ইকুয়ালস টু ডেল জি জিরো প্লাস আর টি এল এন কিউ। এখানে ডেল জি জিরো কি, ডেল জি জিরো তো বলে দিলাম, এটা হচ্ছে ডেল জি জিরো। ডেল জি কি, gives free energy change, gives free energy change, টেম্পারেচার, এটি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। আর কি ও কিউ, কিউ হচ্ছে রিয়াকশন কোশিয়েন্ট, রিয়াকশন কোশিয়েন্ট এই টার্মটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়বে, যে যে কোনো যে কোনো যখন রিয়াকশন হচ্ছে যে কোনো পয়েন্টে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের রেশিও বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের রেশিওকে আমরা রিয়াকশন কোশিয়েন্ট বলি। অ্যাট এনি পয়েন্ট অফ দ্য রিয়াকশন, অ্যাট এনি স্টেজ অফ দ্য রিয়াকশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের রেশিও ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের রেশিও টু দি পাওয়ার স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট থাকে, সেই যে রেশিওটা তাকে আমরা বলি রিয়াকশন কোশিয়েন্ট। ইকুইলিব্রিয়াম কখন হবে, অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম ইকিউ ওপরে এম লিখছি মানে ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করছে, অ্যাট ইকুইলিব্রিয়াম কি হয়, ডেল জির ভ্যালুটা জিরো হয়। অনেকে ভুল করে ডেল জি জিরোটাকে জিরো করে দেয়, তা কিন্তু নয়। আমি ডেল জি জিরো আগে ডেল জি পড়িয়েছি, ডেল জির সিস্টেমের কথা বলেছি, ডেল জি নেগেটিভ হলে
স্পন্টেনিয়াস, ডেল জি পজিটিভ হলে নন স্পন্টেনিয়াস, ডেল জি ইকুয়ালস টু জিরো হলে ইকুইলিব্রিয়াম, ডেল জি জিরোর সাথে তার কোনো রিলেশন নেই। তো অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল জি ইকুয়ালস টু জিরো অ্যান্ড তখন কিউটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সমান হয়, কে ইকিউ এর সমান হয়, কে ইকিউ এর সমান হয়। তাহলে সেই মুহূর্তে আমি বলতে পারি যে এই রিয়াকশন এখান থেকে জিরো জিরো ডেল জির জায়গায় জিরো বসাচ্ছি ইকুয়ালস টু ডেল জি জিরো প্লাস আর টি এল এন, কিউ এর জায়গায় কে ই কিউ, কিউ এর জায়গায় কে ই কিউ। তাহলে ডেল জি জিরো ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম। এখান থেকে নিউমেরিক্যাল আছে আমাদের করতে। আমি বারবার বলছি, তোমরা হয়তো থার্মোডাইনামিক্স বই পড়তে গেলে হয়তো ইকুয়েশনটা নাও পেতে পারো, এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়ানো হয়, আমি এখানে পড়িয়ে দিচ্ছি, কিছু নিউমেরিক্যাল করে দিলে হয়ে যাবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আবার এটা আমি পড়াবো না, ঠিক আছে? পজ করে লিখে নাও। চলো next। এবার কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করি, নিউমেরিক্যাল প্রবলেম। বলছে ফর এ রিয়াকশন ডেল এইচ ইকুয়ালস টু এত অ্যান্ড ডেল এস ইকুয়ালস টু del H equals to এত কিলোজুল পার মোল, del S equals to 100 জুল পার কেলভিন, ফাইন del G। del H দেওয়া রয়েছে, টেম্পারেচার দেওয়া রয়েছে, তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা বসাবো, del G equals to del H মাইনাস টি del S, ঠিক আছে? del G equals to del H কত দেওয়া আছে, 440.63 কিলোজুল, 630 জুল পার মোল। আচ্ছা, জুলে কনভার্ট করে দিচ্ছে, লিখছি না, মাইনাস টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, 300 ইন্টু ডেল এস দিয়েছে 100। অ্যান্সার আসবে এটা 10630 জুল পার মোল। এখানে জুলেই আসবে, পার মোলে জুলেই আসবে, কিলো জুল পার মোল, জুল পার, হ্যাঁ জুল পার মোলে আসবে, ঠিক আছে? ডাইরেক্ট ফর্মুলা বেসড নিউমেরিক, কিছুই ছিল না এটা। এটা দেখো, বলছে ফর এ রিয়াকশন N2+3H2 থেকে 2 অ্যামোনিয়া, del H ইকুয়ালস টু মাইনাস 100 কিলোজুল, লিখে নি, del H ইকুয়ালস টু মাইনাস 100 কিলোজুল, del S equals to minus 200 joule per Kelvin. Calculate T at which reaction will proceed in forward direction. ভালো কোশ্চেন কিন্তু, বলছে সেই টেম্পারেচারটা মেজার করো যে টেম্পারেচারে রিয়াকশনটা ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে। ফরওয়ার্ড ডাইরেকশনে যাওয়া মানে কি, স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস হতে গেলে ডেল জি কে নেগেটিভ হতে হবে। যখন ডেল এইচ ও নেগেটিভ, যখন ডেল এইচ ও নেগেটিভ আর ডেল এস ও নেগেটিভ, তখন ডেল জি স্পন্টেনিয়াস কন্ডিশনটা কি, ডেল জি নেগেটিভ হওয়ার কন্ডিশনটা কি, একটু আগে পড়েছিলাম। যদি লাস্টের কন্ডিশনটা সরি, দেখো ডেল এইচ ও যদি নেগেটিভ হয়, ডেল এস ও যদি নেগেটিভ হয়, তাহলে ডেল এইচ এর ভ্যালুটা টি ডেল এস এর থেকে বেশি হতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ডেল এইচ শুড বি গ্রেটার দেন টি ডেল এস ফর ডেল জি কে নেগেটিভ হওয়ার জন্য। এবার আমাকে টেম্পারেচার এখানে চেয়েছে, টি ইকুয়ালস টু, তাহলে del H by del S greater than T, তাহলে T less than
ডেল এইচ বাই ডেল এস, ডেল এইচ দিয়েছে 100 মাইনাস 100 বাই ডেল এস দিয়েছে মাইনাস 200। ও এটা দিয়েছে মাইনাস 100 কিলো জুল, তাহলে 10 কিউব জুল, আর ডেল এস দিয়েছে এত জুল পার কিলো, 200 জুল পার কিলো। এটা কত আছে তাহলে? এখান থেকে একটা নাও, একটা জিরো এদিকে নাও, 1000 হলো, 1000 হলো, 1000 যদি নাও ইন্টু 10 স্কোয়ার, তাহলে 500, 5 ইন্টু 10 স্কোয়ার 500, তাহলে টি লেস দেন 500 কেলভিন, টি লেস দেন 500 কেলভিন। ক্যালকুলেট টি অ্যাট হুইচ রিয়াকশন উইল প্রসিড ইন ফরওয়ার্ড ডাইরেকশন। তার মানে টিটা 500 কেলভিনের নিচে থাকতে হবে ফরওয়ার্ড ডাইরেকশনে রিয়াকশনটাকে প্রসিড করার জন্য। এটা কিন্তু খুব ভালো প্রবলেম, স্টার্ট দিয়ে রেখো, করে নাও, নেক্সট পার্টে যাবো আমি। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। Del G for a reaction at 27 degrees Celsius is x kilocalorie. If equilibrium constant is 100, then x is, এক্ষুনি যে প্রবলেমটা ইকুয়েশনটা করেছিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সেখান থেকে, যে সেখান থেকে আমরা কি জানি, ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস আর টি এল এন কে ই কিউ। আচ্ছা এটা ডেল জি জিরো হবে, হ্যাঁ ঠিক করে নিই একটু। ডেল জি জিরো হবে, ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম। ডেল জি জিরো ভ্যালু কত দিয়েছে, এক্স কিলো ক্যালোরি, তাহলে এক্স ইন্টু 10 কিউব ক্যালোরি, এটা লিখে করছি না, ক্যালোরি ইকুয়ালস টু মাইনাস আর বসাবো আমি কত, ক্যালোরিতে নিচ্ছি মানে 2, টেম্পারেচার 300, ইন্টু এটাকে লগ করে নিচ্ছি 2.3 লগ 100 দিয়েছে, 100টাকে 10 স্কোয়ার লিখতে পারি, তাহলে এক্স ইন্টু 10 কিউব ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু 300 ইন্টু 2.3 ইন্টু এটাকে 2 লগ 10 লেখা যায়, 2 লগ বেস 10, এক্স এর ভ্যালু তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 2 ইন্টু 300 1000। হচ্ছে ধরো এটা কত দাঁড়াবে, এক্স এর ভ্যালু 2.3, এটা করে নিই, মাইনাস 2.3 ইন্টু এটা যদি কাটো 5, 2.3 ইন্টু 6 বাই 5, যা দাঁড়াবে সেটা। ওটি কত আসবে, 2 ইন্টু 6 12, 13.8 বাই 5,
minus 13.8 by 5 করে নিও কত আসছে দেখে নিও। নেক্সট প্রবলেমে যাচ্ছে। favorable condition for spontaneous reaction when del H and del S both are positive। সেই del H দেখো কোশ্চেন করেছে, এটা পজিটিভ, del S পজিটিভ, del G equals to del H minus T del S, এটাও পজিটিভ, মাইনাস এটাও del S ও পজিটিভ, তাহলে অবশ্যই ফেভারেবল কন্ডিশন কি হবে? ফেভারেবল কন্ডিশন দাঁড়াবে নিউমেরিক্যাল ভ্যালু অফ T del S should be greater than del H, তবেই del G নেগেটিভ হবে। একদম দেখো করে নিতে পারবে প্রবলেমগুলো, যেভাবে শিখিয়ে দিচ্ছি তাদের থার্মোডায়নামিক্স আর তোমাদের কঠিন মনে হবে না, এবার পারবে। চলো নেক্সট প্রবলেম। আচ্ছা আগেরটা লিখে নাও, বাকি আছে পজ করে লিখে নাও, পজ করো, দেখো 1 2 3 4 5। চলো নেক্সট, 2H থেকে H2 মলিকুল হচ্ছে, কারেক্ট অপশন ইজ। আচ্ছা দুটো H থেকে H2 হচ্ছে, তাহলে জিনিসটাকে ভাবো যে এটা del H পজিটিভ হবে না নেগেটিভ হবে। আচ্ছা এইভাবে ভাবো তো যে একটা বন্ড আছে, ধরো এটা বন্ডটাকে যদি ব্রেক করি তাহলে কি হবে? এনার্জি লাগবে, এনার্জি দিলে বন্ডটা ব্রেক হবে। আর দুটো এইচ জুড়ে বন্ড তৈরি করতে গেলে কি হবে? এনার্জি রিলিজ হবে। বন্ডকে ব্রেক করতে গেলে এনার্জি লাগবে, del H তখন পজিটিভ হবে। আর বন্ড যদি ফর্ম করে তাহলে এনার্জি রিলিজ করবে, তাহলে del H নেগেটিভ হবে। এখানে দুটো H2 মলিকুল বানাচ্ছে, দুটো H অ্যাটম একটা H2 মলিকুল বানাচ্ছে, তাহলে বন্ড ফর্ম করছে, এনার্জি রিলিজ হবে, del H নেগেটিভ হবে। বন্ড ফর্মেশন, বন্ড ফর্মেশন, del H নেগেটিভ। চলো del H নেগেটিভ, তাহলে অপশন এ তো হচ্ছে না, অপশন ডি ও হচ্ছে না। এবার del S কি হচ্ছে? del S দেখো এখানে যদি আমি বলি 1, এখানে 2, তার মানে del NG এখানে লেস দেন 0, 1 মাইনাস 2, del NG লেস দেন 0, তাহলে কি হবে? del S লেস দেন 0 শিখিয়েছিলাম, del NG যদি লেস দেন 0 হয় del S লেস দেন 0 হবে, তাহলে del S নেগেটিভ, del S নেগেটিভ। অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। করে নিতে পারবে, পারছো না প্রবলেমগুলো? দেখো এরকম একটা কম্বাসন রিয়াকশন দিয়েছে, C6H6 বেঞ্জিন, কম্বাসন রিয়াকশন দিয়ে বলেছে যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আচ্ছা প্রথমে বলো কম্বাসন রিয়াকশন, অক্সিজেনের সাথে কার্বো কার্বন হাইড্রোজেন কন্টেনিং যা মলিকুল রয়েছে তাদের যখন অক্সিজেনের সাথে মেশানো হয়, কম্বাস্ট করা হয়, তাহলে সেখানে কি হয়? কম্বাসনের জন্য সবসময় এনার্জি রিলিজ হয়। কম্বাসন রিয়াকশন always reactions are reactions are always exothermic, always exothermic। তাহলে del H তো নেগেটিভ,
ডেল এইচ নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ, তাহলে ডেল এইচ অপশন এ নেই, অপশন ডি নেই। চলো এবার ডেল এইচটা বার করে দেখি। এদিকে কি রয়েছে, নাম্বার অফ মোল 3 and 6, 9। এদিকে গ্যাস আছে, এটা তো লিকুইড আছে, নেব না। 15/2 মানে 7.5, 9 মাইনাস 7.5, তার মানে ডেল এন জি 9 মাইনাস 7.5, দ্যাট ইজ গ্রেটার দেন 0, তাহলে ডেল এসও গ্রেটার দেন 0 হবে। ডেল এন জি যদি গ্রেটার দেন 0 হয়, ডেল এসও গ্রেটার দেন 0 হবে। অপশন বি, অপশন সি দুটোতেই ডেল এস এর ভ্যালু পজিটিভ দিয়েছে। তাহলে এটা তো এটা দিয়ে হচ্ছে না, তাহলে ডেল জিতে যেতে হবে। তাহলে দেখো ডেল এসও পজিটিভ, ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। ডেল এইচ কি পেয়েছি, নেগেটিভ। ডেল এস কি পেয়েছি, পজিটিভ। ডেল এস যা পজিটিভ বসালে আগে নেগেটিভই থাকবে, তাহলে ডেল জি কি দাঁড়াচ্ছে, নেগেটিভ। অপশন বি ইজ কারেক্ট। হলো, নাও লিখে নাও, পজ করো, লেখো। নেক্সট, ফর আইসোথার্মাল এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, খুব সোজা। কি কোন কন্ডিশনটা এখানে ভ্যালিড হবে, দেখো আইসোথার্মাল বলেছে। আইসোথার্মাল কি হয়, আইসোথার্মাল প্রসেসে ডেল এইচ জিরো হয় না, ডেল এইচ জিরো হয় না। ডেল এইচে কি হয়, এনসিপি ডিটি, এনসিপি ডেলটি। আইসোথার্মাল প্রসেসে ডেলটি জিরো হওয়ায় ডেল এইচও জিরো হয়, ডেল ইউও জিরো হয়। তাহলে ডেল এইচ এখানে জিরো, আর ডেল এইচ যদি জিরো হয়, তাহলে আমরা জানি কি ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, মাইনাস টি ডেল এস। ডেল এইচ জিরো, তাহলে ডেল জি equals to only minus T del S. Option C is correct. Option C is correct. আবার ইকুইলিব্রিয়ামের একটা প্রবলেম পেয়েছি। ক্যালকুলেট ডেল জি জিরো ইন কিলোজুল পার মোল at 127 ডিগ্রি সেলসিয়াস ফর এ রিয়াকশন উইথ কে ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5। তাহলে ডেল জি জিরো বার করতে বলেছে। ইকুয়ালস টু আমি জানি মাইনাস আর টি এল এন কে, ই কিউ দেয়নি, কে দিয়েছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ধরেই করব, মাইনাস কিলো জুলে বার করতে বলেছে। তাহলে আর এর ভ্যালু জুলে রাখবো, 25/3, temperature 127 degree Celsius, that is 400 Kelvin into 2.3 log 10 to the power 5 minus 25/3, 400 into 2.3 into 5 log 10, 1। এবার এটা ক্যালকুলেট করলে যা আসবে, ক্যালকুলেট করে দেখো কত আসছে, ঠিক আছে। লিখে নাও। পরের পার্টে যাই, চলো। কি বলেছে দেখো, ফর এ রিয়াকশন, ফর এ রিয়াকশন del H equals to 30 kilojoule, del S equals to 60 joule per Kelvin। Ag2 ও সলিড থেকে 2 Ag সলিড প্লাস এই রিয়াকশনটা হচ্ছে ফাইন টেম্পারেচার হোয়েন del G equals to 0। কিছুই না, del G equals to 0 হিন্টস দিয়ে রেখেছিলাম না, del H মাইনাস টি del S। এবার del G যদি 0 হয়, তাহলে del H equals to টি del S হবে। তাহলে T equals to del H বাই del S হবে। del H এর ভ্যালু কত দিয়েছে, 30
ইন্টু 10³ কিলো জুলে দিয়েছে, জুলে বার করতে হবে, জুলে আর বাই 60 টেম্পারেচার আসবে, এটা ক্যালকুলেট করলে 500 কেলভিন, তাই না? হাফ 0.5³ 0.5³ 500 কেলভিন। বোঝা গেল? দুটো জায়গা থেকে দেখালাম। সেকেন্ড প্রবলেম যেটা করেছিলাম ওটা দেখবে, যেখানে টি লেস দেন 500 ছিল, যেখানে রিয়াকশনটা স্পন্টেনিয়াস ছিল, এখানে এসে কি দাঁড়ালো, টি ইকুয়ালস টু 500 কেলভিনে রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম রিচ করে গেল। ইনকারেক্ট অপশন ইজ, পরেরটা দেখো, ইনকারেক্ট অপশন ইজ, কোনটা ইনকারেক্ট হবে? ফার্স্ট এটা দেখি, দেখো ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস RT ln k, তাহলে ln k equals to minus del g0 by RT, তাহলে k equals to e to the power minus del g0 by RT। এটা তো ঠিকই দিয়েছে, অপশন এ ঠিকই আছে, অপশন বি ও ঠিকই আছে, ডেল এস সিস্টেম ইকুয়ালস টু মাইনাস টি ডেল এস টোটাল মানে ইউনিভার্স, ঠিক আছে, ডাব্লিউ রিভার্সেবল ইকুয়ালস টু মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান, ঠিক আছে, তাহলে অবশ্যই এটাই ইনকারেক্ট হবে। কেন একবার দেখে নি, ডেল জি জিরো, যে ডেল জি জিরো equals to minus RT ln k, ডেল জি জিরোর জায়গায় আমি বসাতে পারি ডেল এইচ জিরো মাইনাস মাইনাস টি ডেল এস জিরো বাই RT ইকুয়ালস টু মাইনাস ln k, এখানে ln k ছিল, তাহলে ln k ইকুয়ালস টু ln k ইকুয়ালস টু মাইনাস অফ ডেল এইচ জিরো মাইনাস টি ডেল এস জিরো বাই RT, এটা হওয়া উচিত, এখানে আমাদের মাইনাস দেয়নি, প্লাস দিয়েছে, তাহলে এটা ইনকারেক্ট অপশন, অপশন ডি ইজ ইনকারেক্ট। চলো লিখে নাও, নেক্সট। X2O4 থেকে 2XO2 হয়েছে, ডেল ইউ দিয়ে দিয়েছে, ডেল এস দেওয়া আছে, ডেল জি ক্যালকুলেট করতে বলে, কিছুই না, এক্সট্রা আমাদের একটা স্টেপ করতে হবে। তুমি বলবে স্যার ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, ডেল এইচ তো দেয়নি, ডেল ইউ দিয়েছে, তাহলে ডেল ডেল ইউ দিয়েছে, ডেল এইচ বার করে নিতে পারবে না, রিয়াকশন দেওয়া রয়েছে, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি, তাহলে প্রথমেই আমরা ডেল এইচটাকে ক্যালকুলেট করে নেবো, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি, ডেল ইউ দিয়েছে 2.1 ইন্টু 10³ ক্যালোরি প্লাস ডেল এন জি, এটা কত 2, এটা 1, ও না এটা 1 না, এটা 0, লিকুইড আছে, এটা শুধু 2 মাইনাস 0 2, 2 ক্যালোরিতে আছে, আর এর ভ্যালু 2, টেম্পারেচার দিয়েছে 300, তাহলে এটা 4 1200, এটা 2.1 ইন্টু 10³ মানে 2100 প্লাস 1200, দ্যাট ইজ 3300, এত জুল, ডেল এইচ পেয়ে গেলাম। এইবার আমরা ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস করবো, ডেল এইচ
minus temperature 300 into del S 20. এটা তাহলে কত দাঁড়াচ্ছে 6000 মাইনাস এটা তাহলে del G মাইনাস আসবে 2700 ক্যালোরি 2700 ক্যালোরি minus 2700 ক্যালোরি বা minus 2.7 কিলো ক্যালোরি হিসেবে লিখতে পারো। নেক্সট প্রবলেমটা আশা করি করতে পারবে। দেখো এই প্রবলেমটা জি অ্যাডভান্সের কোনো একটা ইয়ারের কোশ্চেন। H2 লিকুইড থেকে H2 গ্যাসে যাচ্ছে, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, তার মানে এনট্রপি তো বাড়বে, এনট্রপি তো পজিটিভ হবে, এনট্রপি তো পজিটিভ হবে, তাহলে অপশন বি নেই, অপশন সিতেও জিরো দিয়েছে এনট্রপি ভ্যালু, অপশন এ আর অপশন ডি এর মধ্যে। এবার যে ভুলটা সিলি মিস্টেক সবাই করেছিল সেই বছর, সেটা হচ্ছে যে এখানে বলেছে যে লিকুইড থেকে ওয়াটার, লিকুইড থেকে ওয়াটার গ্যাসে যাচ্ছে, স্যার এটা তো স্পন্টেনিয়াস প্রসেস, তাহলে তো ডেল জি নেগেটিভ হবে, ডেল জি নেগেটিভ হবে, তাহলে ডেল জি অপশান ডি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা করে এসেছিল, কিন্তু না, লক্ষ্য করো এখানে এটা ইচ্ছাকৃতভাবে, এখানে কন্ডিশনটা কি, H2O লিকুইড থেকে H2O গ্যাস দিয়েছে, এই ইকুইলিব্রিয়ামটা দিয়েছে, কিন্তু অ্যারো দিয়ে দিয়েছে, অনেক স্ট্যান্ডার্ড বইতে এরমভাবে লেখা থাকে, কিন্তু কন্ডিশন তো দিয়ে দিয়েছে যে 1 বার প্রেশার আর 373 কেলভিন টেম্পারেচার, সেটা কি বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টে কী হবে, ফেজ চেঞ্জ হবে, ফেজ চেঞ্জ কী হয়, রিভার্সেবল প্রসেস হয়, রিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে সেখানে ডেল জির ভ্যালু কী হবে, এটা রিভার্সেবল প্রসেস, ফেজ চেঞ্জ, তাহলে কী হবে সেখানে ডেল জির ভ্যালু ইকুইলিব্রিয়ামের, রিভার্সেবল প্রসেসে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই হয়, ডেল জি ভ্যালু জিরো হবে, অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। অনেক সময় বইতে এরকম অ্যারো দিয়ে দেয়, এরকম যদি তোমাকে দিয়ে দিত তাহলে তুমি তো দেখেই জিরো করে দিত, তাহলে আর জি অ্যাডভান্সের কোশ্চেন হতো না এটা, তাই না? খেয়াল রাখতে হবে, অ্যারো দেখে বুঝলে চলবে না, কন্ডিশন দেওয়া রয়েছে সেটা দেখে আমাদের বুঝতে হবে যে এই কন্ডিশনে এটা ইকুইলিব্রিয়াম মানে ফেজ ট্রানজিশনটাকে রিপ্রেজেন্ট করছিল। ঠিক আছে, চলো পজ করো, লিখে নাও। নেক্সট, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, ছোট করে স্টেটমেন্টটা জেনে রাখো, এখান থেকে নিউমেরিক্যাল করার কিছু নেই। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলতে কি বোঝায়, যে অ্যাবসোলিউট জিরো কেলভিন টেম্পারেচারে, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে দেখে নাও, স্টেটমেন্টটা লিখে নাও। অ্যাট জিরো কেলভিন, অ্যাট জিরো কেলভিন মানে হচ্ছে অ্যাবসোলিউট জিরো কেলভিন টেম্পারেচারে দ্য এন্ট্রপি অফ পিওর পারফেক্টলি ক্রিস্টালিন সলিড ইজ টেকেন অ্যাজ জিরো, অর্থাৎ জিরো কেলভিন টেম্পারেচারে পিওর পারফেক্টলি ক্রিস্টালিন সলিডের এন্ট্রপির ভ্যালুটাকে জিরো আমরা কনসিডার করি, মেনে নিয়ে চলি, এই কারণে যে তার রেসপেক্টে বাকিগুলো আমরা যাতে ক্যালকুলেট করতে পারি। ফলে এখানে আসলে ম্যাথামেটিক্যালি বলছে লিমিট টি টেন্স টু জিরোতে এস এর ভ্যালু জিরো, অ্যাবসোলুট ভ্যালু অফ এন্ট্রপি, দেখো অ্যাবসোলুট ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি আমরা বার করতে পারি না, অ্যাবসোলুট ভ্যালু অফ এনথ্যালপি বা গিভস ফ্রি এনার্জি আমরা বার করতে পারি না, বাট অ্যাবসোলুট ভ্যালু অফ এন্ট্রপি আমরা বার করতে পারি থার্ড ল অফ থার্মোডাইনামিক্সের হেল্প নিয়ে। ওকে, সেটাই আমরা বলছি যে জিরো কেলভিন টেম্পারেচারে এন্ট্রপি অফ পিওর পারফেক্টলি যে সলিড সাবস্টেন্স থাকে তাদের এন্ট্রপির ভ্যালুটা জিরো কনসিডার করে আমরা বাকিদেরটা ক্যালকুলেট করার চেষ্টা করি, ফলে সেখানে আমাদের ম্যাথামেটিক্যাল যে পার্টটা থার্ড লয়ের হয় সেটা হচ্ছে এটা। অনেক সলিড আছে যারা এইটাকে মেনে চলে না, মানে জিরো কেলভিনেও তাদের মধ্যে কিছু ডিসঅর্ডারনেস থেকে যায়, ফলে এন্ট্রপির ভ্যালু তখনও জিরো হয় না। তারা কারা, এক্সেপশনগুলো লিখে রেখো, এনও, N2O, CO, CO2, এদের ক্ষেত্রে
আইসোটোপস বা আইস, এদের ক্ষেত্রে দেখা যায় যে 0 কেলভিন টেম্পারেচারে গিয়েও তাদের যে অ্যারেঞ্জমেন্ট সেখানে কিছু ডিসপুট থেকে যায়, ডিসঅর্ডারনেস থেকে যায়, ফলে এন্ট্রপি ভ্যালু 0 হয় না অ্যাট অ্যাবসলিউট 0 কেলভিন টেম্পারেচারে। এটা এক্সেপশন, বাট থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের স্টেটমেন্টে কি বলছে, 0 কেলভিন টেম্পারেচারে পিওর পারফেক্টলি ক্রিস্টালিন সলিডের ক্ষেত্রে এন্ট্রপির ভ্যালুটা, অ্যাবসলিউট ভ্যালু অফ এন্ট্রপির ভ্যালুটাকে 0 কনসিডার করবো আমরা। ঠিক আছে, দিস ইজ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। লিখে নাও। চলো, এর সাথে সাথে থার্মোডায়নামিক্স আমাদের কমপ্লিট হলো। আশা করি যা প্রবলেম করিয়েছি তাতে তোমাদের, আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনেরও সিরিজ পরে আনবো, বোথ জি অ্যান্ড নিট, কিন্তু যতটা করালাম পুরোটা করিয়েছি আমি। থার্মোকেমিস্ট্রিটা এখনো হয়নি। আশা করি থার্মোডায়নামিক্সে যাদের আগে ভয় ছিল, যারা ছেড়েই যাচ্ছিলে পরীক্ষার সময়, তারা অন্তত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে যদি একবার লেকচারগুলো ভালো করে পড়ে নাও এবং আমি যে প্রবলেমগুলো করালাম সেগুলো প্র্যাকটিস করে নাও। তোমার খাতাটা ভালো করে তৈরি রাখতে হবে, যেটা দেখলে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টায় পুরো থার্মোডায়নামিক্স রিভিশন হয়ে যাবে। ওকে, ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা।